রহমান রহিম। আমি মোহাম্মদ হোসেন, রামু সরকারি কলেজ, প্রভাষক, বাংলা বিভাগ। হোসেন কোম্পানির সাথে আমার এইরকম কোনো সমস্যা ছিল না। 2003 সালে মৌলভী রফিকুল্লাহ আমার সারসারিখানি জমির উপরে যে চিন্মাই রাস্তা, চুল্লি, ফট, এইগুলো এই জায়গার মধ্যে আমার প্রায় সারসারিখানি জায়গা আছে। সে জায়গার কাগজপত্র করে উনি ব্রিকফিল নিয়েছিলেন 5 বছরের জন্য, কিন্তু 5 বছর পরে উনি আর কোনো রিনিউ করেন নাই, ব্রিকফিলের মেয়াদ বাড়ান নাই। এর মেয়াদ না বাড়িয়ে ইনি প্রায় 14টি বছর ধরে ব্রিকফিলটা আমাদের সাথে সমন্বয় করে ব্যবসা চালিয়ে গেছেন। যখন 2018 সাল আসেন, তখন এই রফিকুল্লাহ আমরা যেমনটি ব্যবসা করতাম, বর্তমান ব্রিকফিলে যিনি আছেন হোসেন আলীও ব্যবসা করতো, আদার্স অনেকে ব্যবসা করতো। এখন মৌলভী রফিকুল্লাহর ইচ্ছা যখন, উদ্দেশ্য যখন খারাপ হলো, তখন হোসেন আলীর সাথে যোগাযোগ করে, আঘাত করে যে ব্রিকফিল ওনাকে করতে দিয়ে এরকম বলে। 2018 সালে হোসেন আলী এবং নাজির হোসেন তেসিফুল, ওরা দুজনেই ব্রিকফিল করা শুরু করেন। তা আমরা যে ওনার সাথে প্রায় 14টি বছর ধরে জমির লাগিয়ত এবং ব্যবসা করতাম, এই টাকাগুলোর ব্যাপারে, ইটের ব্যাপারে গেলে হোসেন আলী এবং নাজুর সাহেব বলে যে কি, হ্যাঁ আমরা এখানে ব্রিকফিল করাচ্ছি, অনেক পাওনাদার আছে, তো আপনি যদি পেয়ে থাকেন ডকুমেন্ট দেন, আপনি ইট পাবেন না, টাকা পাবেন। তখন আমি বললাম, আমি টাকা দিয়ে তো, টাকা নিলে পরে সুদ হয়, তাহলে টাকা দিয়ে তো বস্তু নিতে হবে, ইট নিতে হবে, আমি ইটই নেব। যখন আমি ইট নিতে চাচ্ছি, তারা টাকা দিতে চাচ্ছে, হোসেন আলী এবং নাজির হোসেন। তখন নাজির হোসেন সাহেব বললো যে তাইলে মৌলভী রফিকুল্লাহ থেকে একটা ডকুমেন্ট নিয়ে আসেন। তখন আমি মৌলভী রফিকুল্লাহর সাথে যোগাযোগ করে, অনেক কষ্ট করে ওনার সাক্ষাৎ হয়। তখন উনি আমাকে যে আমি যে ওনার থেকে 10 লক্ষ টাকা পেতাম, সেটাকে নিয়ে তারপরে আমাকে যে প্রতিদিন 25,000 করে ইট দেওয়ার জন্যে, কারণ আমি ইট পেতাম 25,60,000 ইট, সেগুলো প্রতিদিন আমাকে যে 25,000 করে ইট দিয়ে দেওয়ার জন্য হোসেন আলী, নাজির হোসেন, হোসেন আলীর বোনের ছিল, বোনের জামাই ছিলেন যে মোস্তাক আহমেদ মেম্বার সহ, এদেরকে দিয়ে দেওয়ার জন্য, টাকাগুলো দেওয়ার জন্য এবং ইটগুলো দিয়ে দেওয়ার জন্য আমাকে একটা ডকুমেন্ট দিয়েছেন। সেই ডকুমেন্টটা যখন আমি সাবমিট করলাম, তখন আর্মি নাজু সাহেব এবং হোসেন আলী এরা কালক্ষেপণ করতে শুরু করে। তখন এতে করে আমি করলাম কি, আমি একটা বিচারের জন্য আবেদন করলাম। সেই বিচারের মধ্যে তেসিফুলের RM রফিক কোম্পানি ছিলেন, সেখানে রামু কলেজের প্রিন্সিপাল সাবেক আব্দুল হক ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানের ডিপার্টমেন্ট প্রধান জাফর আলম ছিলেন, তারপরে 2 জন লয়ার ছিলেন, অ্যাডভোকেট আমির হোসেন আর একজন অ্যাডভোকেট ফরহাদ সহ, তেসিফুলের সাগমারপুলের মোস্তাক মেম্বার সহ ওরা রামু কলেজের শিক্ষক মেলনাতে বৈঠক বসেছিলেন। সেখানে আমার ইটগুলো আমাকে দিয়ে দেওয়ার জন্য একমত হয়। এতে করে যে আমাকে 70,000 মতো ইট দেয় সেই বিচারের সাপেক্ষে, তাহলে বাকি ইটগুলো আমাকে এভাবে দিবে, কিন্তু আমাকে 14 গাড়ি ইট যখন দেন নাই, তখন আমি এই ব্যাপারে MP সাহেবকে অবগত করি, সাবেক। তখন MP সাহেব আমাকে বলল যে ঠিক আছে, তুমি একটা থানার মধ্যে অভিযোগ করো। তো অভিযোগ আমি করলাম, আমাকে সুপারিশ করে দিল এবং পাশাপাশি বলল যে আমাকে করার জন্যে, চেকের মামলা করার জন্যে, আমি যদি টাকা পেয়ে থাকি আমার সমস্ত টাকাই আমি পাবো, কারণ ব্রিকফিলের জায়গার অধিকাংশ জায়গার মালিক আমি, আর সবচাইতে সবার সর্বোচ্চ পাওনাদার হলাম আমি। সুতরাং যে আমার পাওনা টাকাগুলো আমাকে দিতে হবে, এই যে আমি আশ্বস্ত হয়ে আমি চেকের মামলা করলাম। এখনও পর্যন্ত আমি 5 বছর ধরে আমি কোনো জমির কোনো ভাড়া নিই নাই। রাস্তা, সিমনাই, কিলিং, ফর্ট ছড়িয়ে সবটা মিলিয়ে আমার প্রায় 4.5 5 মতো জায়গা আছে। আর কোর্টের রায় নিয়ে এসে যখন বললাম যে আমি তো রায় নিয়ে এসেছি, তো এখন কি করবেন, তখন এরা দিবে বলে, আবার দিবে না, এই অবস্থায় আছে। তারপরে একটা বৈঠকের ডেট ধার্য হয়েছিল,
তাইলে ওই যেই দিন সংবাদ সম্মেলন করেছে সেদিন 11:55 আমাকে ব্রিক ফিলে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে আমাকে ঠান্ডা নাস্তা পানি করালেন। ওনার ওয়াইফও ছিলেন সেখানে, রামু কলেজের ছাত্ররাও ছিলেন। আমাকে খুবই সম্মান করলো সবাই। তো কথা হলো যে পরদিন সকাল 10টায় গফুর কোম্পানির অফিসের মধ্যে বসে এই ব্যাপারে একটা শেষ করবেন। তো একথা বলার পরে এই কথা একমত হওয়ার পরে আমি সেখান থেকে বের হই, কুড়ে চলে যাই। কুড়ে গিয়ে পূর্ব রাজারকুলের রামুর অ্যাডভোকেট সুপ্ত বড়ুয়া, ওনার সাথে এনএক্স ভবনের 6ষ্ঠ তলায় কথা হয়। সেখানে হয় যে এখন হোসেন আলী কোম্পানি আমার সাথে এখন একমত হতে চাচ্ছেন। উনি আমার জমির ভাড়াগুলো দিব বলতেছেন, আমার টাকাগুলো আমাকে দিয়ে ফেলবেন বলতেছেন। এই মুহূর্তে হোসেন আলীরও যেন অসুবিধা না হয়, আমারও যেন অসুবিধা না হয়, একটু আইনি পরামর্শ দেন কীভাবে সেও যেন ব্রিকফিল করতে পারে আর আমিও যেন ব্যবসা করতে পারি। তখন তারা আমাকে বললো, আমাকে কতগুলো পরামর্শ দিছে। কিন্তু রাতে তো খবর পেলাম যে যেখানে 11:55 কথা হলো পরদিন কি হবে, যে পরদিন বিচার হবে, শেষ হবে, এটা সবটা ওকে হবে। কিন্তু সেদিন সে কথা দিয়ে, ওয়াইফ সহ কথা দিয়ে আমার ছাত্ররাও ছিল ওখানে। কিন্তু রাতের বেলায় আমাকে লয়ার কল করে বলল, আপনি যার ব্যাপারে যে মিনমাট হয়ে একটা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে চাচ্ছেন, এখন সে তো আপনাকে মামলায় দিছে। আমি বিশ্বাস করতে পারছিলাম না, কারণ কেন আমাকে মামলা দিবে? সে অতীতে এরকম একটা মিথ্যা মামলা দিয়ে 2021 সালে রামু কলেজের সবাই এক সরকারিকরণ হয়েছে, কিন্তু আমি সরকারিকরণ এখনও হতে পারি নাই। এই মিথ্যা মামলা থেকে আমি অব্যাহতি পেয়েছি। কারণ এই যদি বারবার এরকম করে যদি একজন সরকারি চাকরিজীবী হয়েছি বলে বারবার মিথ্যা মামলা দিয়ে থেকে আমাকে এরকম করে চাকরি করতে হেনস্থা করবে, আমার ফাইল আটকিয়ে দিবে, এইরকম করে চাকরি ভীতিতা সৃষ্টি করে আমার টাকাগুলো দিবে না, আমার জমির ভাড়াগুলো দিবে না, তাহলে এটা আমি শিক্ষক হয়েছি বলে কি আমি অপরাধ করছি? তাহলে কথা হচ্ছে যে আমি যদি সত্যকার অর্থে যদি আমি অপরাধ করে থাকি, অন্যায় করে থাকি, শিক্ষক হিসেবে আমি এর সর্বোচ্চ শাস্তি কামনা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। আর আমি যদি সত্যিই যদি একজন অসহায় শিক্ষক হয়ে থাকি, এই শিক্ষকতার ব্যানারে আসি বলেই যে আমাকে মামলা দিলে পরেই এই যে আমার ফাইলটা আটকে যায়, আমি সরকারিকরণ হতে পারছি না, সেজন্য মিথ্যা মামলা দিয়ে যদি আমাকে যদি আটকে দিয়ে যদি থাকে, আমার যদি সম্পৃক্ততা যদি না থাকে, তাহলে আমি সবার কাছে আমি বিচার চাই এবং এই অন্যায় মামলা করার কারণে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাই। এখন যেই মৌলভী রফিকুল্লাহ যে বলছিলেন আমার পাওনা টাকাগুলো হোসেন আলী এবং মৌলভী রফিকুল্লাহ ওরা টাকাগুলো দিয়ে দিবেন, ওদেরকে আমি দায়িত্ব দিয়ে দিছি। তাহলে আমার ডকুমেন্টারি হচ্ছে যে কি আমি মামলার 2টা রায় পেয়েছি। একটা পেয়েছি 66 লক্ষ টাকার, আর একটা পেয়েছি 13/8/2024, সেটা হচ্ছে 57,54,000 টাকা, মোট 1,23,00,000 টাকার এই যে আপডেট আমাকে কোর্টে আমার টাকাগুলো দেওয়ার জন্য আমি যে টাকা পাবো, এটা এর এক ডিগ্রি দিছে 2টা মামলা। তারপরে আমার হাওলাত নিচে আমার থেকে 10 লক্ষ টাকা, সেটার অঙ্গীকারনামা আছে। তারপরে এই যে আমার জায়গা জমির যে আমার সিনমার যে টাকার সেই রকম অ্যাডভোকেট হোসেন আহমদ আনসারি সাহেব, উনি যে দুইটা চুক্তিনামা আমাকে ডকুমেন্ট করে দিয়েছিলেন, সেই ডকুমেন্ট অনুবলে, আর এই যে খতিয়ানের অনুবলে এই যে আমি 5,10,000 টাকা পাবো হোসেন আলী থেকে, যেগুলো কেন পাবো, কীভাবে পাবো, সব টাকার ডকুমেন্ট আমার আছে, হিসাব আছে। আর মৌলভী রফিকুল্লাহ 14 বছর ধরে তার আমলে থাকতে যে ব্যবসা করতেন, সব টাকাগুলো পেমেন্ট করেছেন শুধু হোসেন আলী আসার পর থেকে। তাহলে তার থেকে পাবো যে 1,87,000 শুধু জমির লাগিয়তের বাবদ, 1,87,000 সামথিং পাবো, আর লাগিয়তের বাবদে হোসেন আলী থেকে পাবো 5,10,000। আর এই যে ব্রিকফিল্ডের মধ্যে যে চিন্ময় যে কিলিং যেটা দেখে যে ব্যবসাকে দাঁড় করাইছিলাম, সেই ব্যবসার ক্ষেত্রে আমার যে ইনভেস্ট আমার টাকা আছে 1,23,00,000 প্লাস 10 লক্ষ, তাইলে 1,33,00,000 ডকুমেন্টগুলো আছে। এখন এগুলো হতো আর কি একটা বৈঠকের ব্যবস্থা করে, সেও কথা দিছিল ঠিক আছে হবে, ওনার ওয়াইফও কথা দিছিল একটা বৈঠকের ব্যবস্থা হবে, এবং গফুর কোম্পানিও কথা বলেছিলেন, মুরব্বী মানুষ ফিতরতুল্য, উনিও বলেছিল কি হ্যাঁ আমি ঢাকা থেকে আসতেছি, এটা একটা মিনমাট হবে। এই হবের মধ্যে এর আগের দিন কি কারণে সে আমাকে 8 নাম্বার আসামি করলো। এই যে আমি যেখানে কোটি টাকার উপরে 1,40,00,000 সামথিং পাবো, সেখানে আমি 5 লক্ষ টাকা
সাদা খুঁজতে গেছি বলে, মানুষজন নিয়ে গেছি বলে, যে বাংচুর করছি বলে, যে একটা প্রকাকাণ্ড যে মিডিয়ার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে তিনি ছড়াচ্ছেন, আমি একজন শিক্ষক হিসেবে খুব অসম্মান বোধ করতেছি। কারণ এটা একেবারে অবান্তর অহেতুক মিথ্যা বানোয়াট। কারণ আমার জমির মধ্যে তুমি 5 বছর পর্যন্ত টাকা না দিয়ে, আমার কোটি কোটি টাকা তুমি ডিগ্রি প্রাপ্ত টাকা কোর্টের রায়কে অমান্য করে, বরং সে উপর থেকে ভালো মানুষের লেবাস দেখিয়ে তুমি যে আবার ভিতরে ভিতরে যে আমাকে মামলা দিয়ে যে বৈঠকের অবস্থানটা থেকে সরিয়ে দিয়েছেন, এর উদ্দেশ্যে মনে হচ্ছে যে আপনার লক্ষ্য ভালো না, আপনার চিন্তাধারা ভালো না। কারণ আপনার ইচ্ছা হচ্ছে যে কি আমার 1 বছর যদি টাকাগুলো আটকানো যায়, তাহলে যারা ব্রিক ফিল্ডের সে দাতন ব্যবসা করেন আমরা জানবেন 19,60,000 ইট, 1 লক্ষ ইটের মধ্যে যদি লাভ না হলেও মিনিমাম 2 লক্ষ টাকা লাভ হয়, তাহলে 19,60,000 ইটের মধ্যে তাহলে 19 দুগুণে কত হয়, অত লক্ষ টাকা উনি আমাকে টাকা না দিয়ে 1 বছরে লাভ করে। তাহলে এইভাবে যদি উনি 1 বছর টাকা রাখতে পারলে ওনার 28 লক্ষ টাকা মিনিমাম উনি লাভ করে। এইভাবে করে 5 বছর ধরে যে উনি আমার কাছ থেকে 28 লক্ষ করে কোটি টাকা উনি যে লাভ হয়, সেজন্য উনি আমার সাথে বৈঠকে না বসে, আমার সাথে সমাধান না করে আমাকে মিথ্যা মামলা দিয়ে দিয়ে যে সাইমন সরোয়ার কমল ভাই যে যার কথা বলতেছেন, হ্যাঁ ওনাকে বিচার দিয়েছিলেন 7 জন জমিদার বিচার দিয়েছিলেন, তবে আমাকে এর আওতার বাহিরে রেখেছিলেন। উনি বলেছিলেন যে আপনি আপনার বিষয়টাকে নিয়ে থানায় যান, আপনি মামলা করেন। তাহলে আমি মামলা করেছি, থানায়ও গেছি, আমি এভাবে মামলা নিয়ে এসে মামলার রায় নিয়ে হাজির হয়েছি। কিন্তু যে 7 জন জমিদার বিচার দিতে বলেছিলেন, বিচার দিয়েছিলেন, এরা সেই ইটগুলো রক্ষা করেছিলেন, কিন্তু এখনও তাদের সেই পাওয়ানাগুলো ঠিকমতো তাদেরকে দিয়েছি কিনা আমি জানি না। আমার জানা মতে আমার বাবা একটা টাকাও পায় নাই। তাইলে আমার কথা হচ্ছে, যদি হ্যাঁ আপনারা বলতে পারেন জমি আমার, তাহলে জমি তো মৌলভী রফিকুল্লার না, জমি তো আরেকজনের না। তাহলে আমার জায়গা যদি আমি না দিই, তাহলে সেখানে আরেকজন ব্রিক ফিল করতে যাবে কেমনে? যদি বলা হয় আমি লাইসেন্স কিনছি, তাহলে হ্যাঁ লাইসেন্স যার কাছ থেকে নিছেন সে নিজের আত্মরক্ষার জন্য, বাঁচানোর জন্য, আমার টাকাগুলো না দেওয়ার জন্য আপনার সাথে হয়তো আঘাত করে হয়তো সেটা করছে। তাহলে সেই লাইসেন্স নিয়ে আপনি ট্রাক ভরে বঙ্গোপসাগরে নিয়ে গিয়ে আপনি পানি খেতে পারেন। তাহলে কথা হচ্ছে যে তো সেইভাবে আপনি তো লাইসেন্সের নাম দিয়ে আরেকজনের জায়গা দখল করতে পারেন না। আপনি লাইসেন্স কিনছি বলে নাম দিয়ে আরেকজনের কোটি টাকা আত্মসাৎ করতে পারেন না। আপনি লাইসেন্সের নাম দিয়ে একজন নিরহ শিক্ষক, অসহায় শিক্ষককে শিক্ষকতা করে বলে আপনি যে একজন শিক্ষককে তো আপনি মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে পারেন না। তো এটা তো কোনো মানবতা, কোনো পর্যায়ে পড়ে বলে মনে হয় না।